ঘটনা দুঃখজনক মন্তব্য হাইকোর্টের। সারা দেশে বঙ্গবন্ধুর মুরালের নিরাপত্তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ। বাবুনগরী মামুনুল ফয়জুলদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা। ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। দেশে প্রথম হেলিপোর্ট নির্মাণে খসড়া ডিজাইনের কাজ শেষ। রাজধানীর কাওলায় 100 বিঘা জমি নির্ধারণ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কুষ্টিয়ার ঘটনা দুঃখজনক উল্লেখ করে সারা দেশে বঙ্গবন্ধুর মুরাল রক্ষায় নিরাপত্তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্য রক্ষায় নির্দেশনা চেয়ে করার রিটের শুনানি কাল। সোহরাওয়ার্দী উদ্যানের চলমান স্থাপনার নিরাপত্তা দিতেও নির্দেশ দেন আদালত। এর আগে সারা দেশের 380টি উপজেলা ও 63টি জেলায় বঙ্গবন্ধুর মুরাল স্থাপনের প্রতিবেদন দাখিল করা হয় হাইকোর্টে। বিচারপতি FRM নাজমুল আহসানের দ্বৈত বেঞ্চ এ প্রতিবেদন দাখিল করা হয়। হাইকোর্ট সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মুজিব বর্ষে সব জেলা উপজেলায় বঙ্গবন্ধুর মুরাল স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। সে সময় 30 দিনের মধ্যে আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। মুরাল বা ভাস্কর্য নির্মাণ হয়েছে বা নির্মাণাধীন রয়েছে এ ধরনের সমস্ত স্থাপনা এবং বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে স্বাধীনতার ইতিহাসের সাথে সম্পৃক্ত স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে বা বঙ্গবন্ধুর মুরাল ভাস্কর্য এখানে নির্মাণ করা হচ্ছে, সেগুলো নিরাপত্তা দেওয়ার জন্য ওনারা মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশনা দিয়েছেন। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলার 4 আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। রিমান্ড শুনানি কাল। দুপুর 1:30টার দিকে তাদেরকে আদালতে তোলা হয়। এ সময় কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারক রেজাইল করিম এই আদেশ দেন। মামলা তদন্ত কর্মকর্তা নিশিকান্ত জানান, 4 জনকে আদালতে হাজির করে 2 ধাপে 10 দিন করে এবং 2 শিক্ষকের 7 দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গেল শুক্রবার মধ্যরাতে কুষ্টিয়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। বঙ্গবন্ধুকে অবমাননা ও ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয়ায় হেফাজত ইসলাম ও খেলাপথ মজলিস নেতা জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক ও মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কয়েকদিন আগে রাজধানীতে 2 অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিয়ে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন আসামিরা। একই অভিযোগে বাবুনগরী, মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। 2 মামলার শুনানি শেষ হয়েছে, পরে আদেশ দেবেন আদালত। এই 3 জন আসামির মধ্যে 1 নম্বর আসামি রয়েছেন মোহাম্মদ মামুনুল হক, পিতা মোহাম্মদ আজিজুল হক। 2 নম্বর আসামি করা হয়েছে সৈয়দ ফয়জুল করিম, তার পিতা সৈয়দ ফজলুল করিম। এবং 3 নম্বর আসামি করা হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ জুনায়েদ আলিয়াস জুনায়েদ বাবুনগরী, পিতা আবুল হাসান। জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষুব্ধ দেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সমাবেশ থেকে বক্তারা বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে হেফাজত। মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। মিনালা দিবাকের সঙ্গে নিয়ে জসিম জুয়েলের রিপোর্ট। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। জোটের নেতারা বলেন, ভাস্কর্য বিরোধীরা মুক্তিযুদ্ধ বিরোধী, দেশ বিরোধী। সরকারকে দ্রুত এই অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। এটি শুধু ভাস্কর্য নয়, এটি একটি অনুভূতি, এটি একটি রাষ্ট্র, এটি একটি দেশ। এই অনুভূতির মধ্যে আঘাত দিয়ে বিশ্বাসের দলরা যেভাবে উল্লাস করার পায় তারা করছে, তাদেরকে কিন্তু আমরা যারা আওয়ামী পরিবারের সদস্য, আমরা তাদেরকে ধিক্কার জানাই না। যারা
বঙ্গবন্ধুকে ভালোবাসে না তারা এই বাংলাদেশকেও ভালোবাসে না, যারা বাংলাদেশকে ভালোবাসে না তারা এই দেশের মানুষ না, তাহলে এই দেশে থাকার তাদের কোনো অধিকার নেই। সারা বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত চলছে যে বিভিন্নভাবে এই ভাস্কর এই বাংলাদেশটাকে অসুন্দর করা যায় কিভাবে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশ করে স্বাধীনতা শিক্ষক পরিষদ। সারা দেশ থেকে আসা শিক্ষকদের দাবি, মৌলবাদদের কোনো ছাড় দেওয়া যাবে না, এরা ধর্মের অপব্যাখ্যা করে সুবিধা নিচ্ছে। দুষ্কৃতকারীদের যত ধরা না হবে এবং তাদের শাস্তি না হবে, বিচার না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। ভাস্কর্যের আঘাতের মধ্য দিয়ে পুরা বাঙালি জাতিসত্তার উপর আক্রমণ করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ। এতে অংশ নিয়ে সিনিয়র সাংবাদিকরা বলেন, দেশকে অস্থিতিশীল করতে মৌলবাদী শক্তি দীর্ঘদিন ধরে অপচেষ্টা করছে। এই আঘাত তারা বঙ্গবন্ধুর উপরে আনেনি, এই আঘাত হেনেছে তারা 16 কোটি বাঙালির উপরে। যারা সমাজে অস্থিরতা তৈরি করতে চায় তারাই মূলত এই ধরনের অপতৎপরতার সঙ্গে যুক্ত রয়েছেন। বঙ্গবন্ধুর বাংলাদেশে, এই শেখ হাসিনার বাংলাদেশে, এই স্বাধীন বাংলাদেশে তাদের বসবাস করার কোনো অধিকার নেই। জাতীয় প্রেস ক্লাবে ভাস্কর্য বিরোধী সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুব স্বেচ্ছাসেবক লীগ। সেখানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর জায়গা হবে না। প্রতিবাদ নয়, এবার প্রতিরোধ করার শপথ নেন তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2020-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তোলা খসড়া আইনটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রতি বছর 18 ডিসেম্বর জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ঘোষণার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই দেশের প্রথম হেলিপোর্ট নির্মাণ করতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান জানিয়েছে, 100 বিঘা জমির ওপর এটি নির্মাণ করা হবে। আন্তর্জাতিক মানের এই হেলিপোর্টে প্রাথমিকভাবে 50টির মতো হেলিকপ্টার একসঙ্গে অবস্থান করতে পারবে। জসিম জুয়েলের রিপোর্ট। দেশে 9টি বেসরকারি কোম্পানির হেলিকপ্টারের সংখ্যা 29টি। কোম্পানিগুলো তাদের বহরে আরও হেলিকপ্টার যোগ করতে চায়। এজন্য সিভিল এভিয়েশনে আবেদনও করেছে তারা। এছাড়া নতুন করে আসতে চায় আরও কয়েকটি কোম্পানি। দূরের যাত্রায় হেলিকপ্টার ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। সড়কের যানজট এড়াতে সামর্থ্যবান ব্যবসায়ীরা, চলচ্চিত্র নির্মাতা, হাসপাতাল মালিক ও বিদেশি বিনিয়োগকারীরা হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, চাহিদা বৃদ্ধি পাওয়ায় হেলিপোর্ট নির্মাণ জরুরি হয়ে পড়েছে। জমি নির্ধারণ ও প্রাথমিক ডিজাইনের কাজ শেষ বলেও জানান তিনি। শাহজালালের পূর্ব দিকে আমাদের যে কাওলা রেসিডেন্সিয়াল এরিয়া আছে সিভিল এভিয়েশনের, তার দক্ষিণ প্রান্তে আমাদের জায়গা খালি আছে। ওইটাকে আমরা ভরাট করে ওই জায়গার উপরে আমরা নতুন করে হেলিপোর্ট করতে যাচ্ছি। এটা এখন প্রাথমিক পর্যায়ে আছে। আমরা এটা ডিজাইনিং পর্যায়ে, আমরা প্রাথমিক ডিজাইন আমার হয়ে গেছে। আমি একটা বিদেশি কনসালটেন্টের মাধ্যমে এটা করার চেষ্টা করতেছি। তো এখানে আমাদের প্রাথমিক যে ডিজাইনটা হয়েছে, এটার উপরে এখন কস্ট এস্টিমেশন এবং ডিটেল ডিজাইনিংয়ে কাজ করা হচ্ছে। তৃতীয় টার্মিনালের পাশাপাশি হেলিপোর্ট টার্মিনাল নির্মাণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। এটাও একটা অত্যাধুনিক হেলিপোর্ট হবে এবং এটা বাংলাদেশের প্রথম হেলিপোর্ট হবে, যেখান থেকে আমরা হেলিপোর্টটা, যদিও বর্তমানে আমাদের মাত্র প্রায় 29টা হেলিকপ্টার আছে, বাট এটাকে আমরা টার্গেট করতেছি এটা আরও বড় পরিসরে করা। প্রাথমিক পর্যায়ে আমরা প্রায় 50টা থেকে 52টা হেলিকপ্টার রাখতে পারবো, এরকম একটা করব এবং পরবর্তীতে এটাকে আরও বৃদ্ধি করা যাবে। আরও প্রায় 70-80টা হেলিকপ্টার যেন ওখানে রাখতে পারি, ওই সাইজে ওই ক্যাপাসিটির একটা হেলিপোর্ট আমরা তৈরি করব। এই উদ্যোগকে সময় উপযোগী বলেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। হেলিকপ্টারটা যদি ওখান থেকে আমরা সরিয়ে আনতে পারি, সেটা অপারেটরদের জন্য ভালো হবে, প্যাসেঞ্জারদের জন্য ভালো হবে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম বা এয়ার ট্রাফিকের অপারেশনের ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে আমার মনে হয়। হেলিপোর্ট নির্মাণের ফলে দেশের আকাশপথ আরও নিরাপদ হবে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত হয়েছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা।
মহাকাশে বাংলাদেশের পতাকা আঁকা স্যাটেলাইট, লক্ষ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মাথা তুলে দাঁড়িয়েছে পদ্মা সেতু, ঢাকায় চলবে মেট্রো রেল, স্বপ্ন নয় বাস্তব। বিজয়ের ৪৯ বছরে বদলে যাওয়া বাংলাদেশ, গড়ে উঠেছে বড় বড় অবকাঠামো। অর্থনীতিবিদরা বলছেন এগুলো শুধু সাফল্যের প্রতীকই নয়, বিশ্ব দরবারে তুলে ধরছে দেশের মর্যাদা। মেহেদী হাসানের রিপোর্ট। এ বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি, সদ্য জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশের অর্থনীতি ও আর্থসামাজিক অবস্থা বোঝাতে একসময় এরকম উপমায় ব্যবহার করতেন উন্নত বিশ্বের অর্থনীতিবিদ, রাজনীতিকরা। একে তো যুদ্ধবিধ্বস্ত, তার উপর ঝড় জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগের দেশ। দেশটি বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে চিন্তাই ছিল না পশ্চিমা অর্থনীতিবিদদের। বিজয়ের প্রায় ৫ দশকে দারিদ্র্য বিমোচন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষা স্বাস্থ্যের উন্নয়নে বিশ্বের সফলতম দেশগুলোর একটি। বিদ্যুৎ, জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। এগিয়ে যদি যেতে হয় তাহলে আমরা স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্তে, নিজেদের বাস্তবতায়, নিজেদের চিন্তা ভাবনায় আমাদের মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি টেকসই উন্নয়নের পথে। এখন আমরা অগ্রসর হচ্ছি আস্তে আস্তে। অবশ্যই যে একটা অগ্রসরমান একটা অর্থনীতিতে, একটা সমাজে সমস্যা থাকবে, সমস্যা আছে, সমস্যা আরো সৃষ্টি হবে এবং সেই সমস্যাগুলো আমরা উতরে যাব আস্তে আস্তে। মহাকাশে নিজস্ব স্যাটেলাইট, শান্তিপূর্ণ পরমাণু শক্তি ব্যবহারকারী দেশগুলোর এলিট ক্লাবে বাংলাদেশ। রূপপুরে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিজস্ব অর্থায়নে প্রমত্তা পদ্মা সেতুর উপর উঠছে এশিয়ার অন্যতম দীর্ঘতম সেতু। আর যমুনার উপর বঙ্গবন্ধু রেল সেতু, ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের দুয়ার খুলছে। বড় প্রকল্পের বেশিরভাগই দৃশ্যমান হচ্ছে গত ১ দশক বা তারও কম সময়ে। উন্নত বাংলাদেশ নির্মাণের সুদূরপ্রসারী পরিকল্পনার ফসল এসব মেগা প্রকল্প। কোনোভাবে এই প্রকল্পগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে কোনো আপোষ করবে না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছেন যে যদিও কোভিড আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে, কিন্তু সেই ক্ষতির মধ্যেও আমরা এই কয়েকটি প্রকল্প বিশেষভাবে আগলিয়ে রাখব। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী নদীতে টানেল, পায়রা সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনালের মতো বেশ কয়েকটি মেগা প্রকল্প সমৃদ্ধ দেশের প্রতীক। বিদ্যুৎ খাতে ব্যাপক বিনিয়োগ ও কয়লাভিত্তিক একাধিক বড় প্রকল্পে ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। প্রত্যন্ত গ্রামে দ্রুতগতির ইন্টারনেট সেবা, হাতে হাতে মোবাইল ফোন। বিজয়ের ৪৯ বছরে সড়ক যোগাযোগ ব্যবস্থায়ও ব্যাপক উন্নয়ন হয়েছে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এখন ৪ লেন। প্রশস্ত হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কও। বিজয়ের ৪৯ বছরে এক অনন্য বাংলাদেশ, তলাবিহীন ঝুড়ি নয়, উন্নয়ন অবকাঠামোর মোড়কে বদলে যাওয়া স্বপ্নের দেশ। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে জনতার বিক্ষোভ, ৩ জেলায় প্রাণ গেল ৫ জনের। আবারও আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। জাতির পিতার উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, এমন মন্তব্য করেছেন ডিফেন্স সার্ভিসেস কমান্ড অন স্টাফ কলেজের কমান্ডার মেজর জেনারেল আকবর হোসেন। সকালে সাভার সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক এবং বলিষ্ঠ নেতৃত্বের সূচনা হয়েছিল স্বাধীনতা সংগ্রাম। এই সময় মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী সকল বীর শহীদ মুক্তিযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সেনাবাহিনীর মর্যাদা সমুন্নত রাখতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সেনাবাহিনীর ঐতিহ্য এবং রীতি অনুযায়ী প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে মেজর জেনারেল আকবর হোসেনকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। পৃথক সড়ক দুর্ঘটনায় ভোলার ইলিশা সড়ক, মুন্সিগঞ্জের গজারিয়া ও কুষ্টিয়ায় ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয় ৩ জন। সকাল ১০টার দিকে ভোলার ইলিশা সড়কের ব্যারিস্টার কাচারি এলাকায় বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়। গুরুতর আহত ৩ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে মোট ৩টি বাস ভাঙচুর করে এবং দুর্ঘটনা কবলিত বাসে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 2 পথচারী নিহত হয়েছেন। সকাল 7টার দিকে বাউশিয়া এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারালে 2 পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় চালক পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও একজনের। চল্লিশ বছর পর চলন বিলের অংশ সিরাজগঞ্জ তারাশের নওগাঁ বাজারে দিঘিতে আসছে অতিথি পাখিরা। পরিযায়ী এসব পাখির কলকাকুলিতে মুখর পুরো এলাকা। পাখি দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। দীর্ঘদিন পর নওগাঁ বিলে আসছে অতিথি পাখি, তাদের দেখে উচ্ছ্বসিত স্থানীয়রা। আসছে রাতচরা, বালিহাঁস, সাদা বক সহ অন্যান্য হাজার হাজার পাখি। পাখিগুলো এখানে যাতে থাকে সেই লক্ষ্যে আমরা প্রশাসনের কাছে কিছু সহযোগিতা কামনা করছি। পাখিগুলো আগে তো আসে নাই, এই পাখিগুলো এই বছরেই আর কি এখানে দেখা যাচ্ছে। অতিথি পাখি নিয়ে শিশুদের মাঝেই উৎসাহ বেশি। এইটা দেখার জন্য এই ব্রিজে সন্ধ্যাবেলায় অনেক প্রচুর মানুষ হয়। ভোরে পাখিগুলো কোন জায়গা থেকে যেন আসে, আবার সারাদিন থেকে সন্ধ্যাবেলায় আবার কোনো যেন চলে যায়। আমাদের খুব সুন্দর লাগে, পাখিগুলো দেখে আমাদের খুব ভালো মনে হচ্ছে। আমরা আশা করি প্রতিবারে যেন এই পাখিগুলো আসে। অতিথি পাখির নিরাপত্তার উপর গুরুত্ব দিয়েছেন সচেতন মহল। আর প্রাণী সম্পদ বিভাগ বলছে গড়ে তোলা হবে পাখির অভয়াশ্রম। এখানে পাখিগুলো আসতে সব মানুষ এসে দেখতেছে, কোনো ডিস্টার্ব করতেছে না। পাখি যদি এখানে আসে তাহলে সবাই যেন পাখিগুলোকে সুন্দরভাবে দেখে এবং কেউ যেন একে শিকার না করে। এবছর পর্যাপ্ত পরিমাণে অতিথি পাখি আসাতে আমাদের এলাকার মানুষের ভিতরে একটা উৎসাহ কৌতুকের সৃষ্টি হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি মানুষকে সচেতন করে এদের যেন পরিবেশটাকে নষ্ট না করা হয় এবং এদেরকে যেন ধরা না হয় এবং মারা না হয়। চোরা শিকারীদের তৎপরতা রোধের তাগিদও তাদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুষ্টিয়ার ঘটনা দুঃখজনক, মন্তব্য হাইকোর্টের। সারা দেশে বঙ্গবন্ধুর মুরালের নিরাপত্তা দিতে মন্ত্রিপরিষদ বিভাগকে নির্দেশ। বাবুনগরী মামুনুল ফয়জুলদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা, ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত। দেশের প্রথম হেলিপোর্ট নির্মাণে খসড়া ডিজাইনের কাজ শেষ, রাজধানীর কাউলায় 100 বিঘা জমি নির্ধারণ। সর্বশেষ খবর জানাতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।